পোকরভক্স পতন হয়েছে, ভ্লাদিমির পুতিন এই কথা বললেন। আমরা এখনও লড়ছি, ইউক্রেনের সেনারা পাল্টা এই কথা বললেন। একটা শহর, দুইটা দাবি, কে বলছে সত্যি কথা? বন্ধুরা, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব আসল ঘটনা। তাহলে চলুন শুরু করা যাক। পোকরভক্স কার দাবি সত্যি, রাশিয়া নাকি ইউক্রেনের? প্রথমেই জানা যাক পোকরভক্স কেন এত গুরুত্বপূর্ণ। এই শহরটি পূর্ব ইউক্রেনের একটি কৌশলগত রসদ ঘাঁটি, মানে এখান দিয়ে অস্ত্র, খাবার, সৈন্য সবকিছুই সামনের লাইনে পাঠানো হতো। সামনে যে যুদ্ধ চলতো সেখানে এখান থেকে সাপ্লাই চেন হিসাবে এটা ধরা হয়ে থাকে। আপনি গুগল ম্যাপ করেও এটা দেখতে পাবেন। কল্পনা করুন এটা যেন একটা বিশাল পাওয়ার প্লাগ। এই প্লাগ বন্ধ হলে পুরো অঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযান একেবারে দুর্বল হয়ে পড়বে। তাদের হাতে কিচ্ছু পৌঁছাবে না। তারা যুদ্ধক্ষেত্রে বসে থাকবে না, অস্ত্র তাদের কাছে আসবে, কারণ অস্ত্র তো আপনাকে খরচ করতে হবে, গুলি খরচ করতে হবে রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে, যার বিরুদ্ধে যুদ্ধ করছেন। কিন্তু সেটা শেষ হয়ে গেলে আসবে কিভাবে? আপনার খাবার, রসদ যেটা বলে, আপনার খাবার কীভাবে, আপনার শেল্টার কীভাবে আসবে, সব কিছু এই লাইন দিয়ে নির্ভর করে। আর ঠিক এই কারণে গত 18 মাস ধরে এখানে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। শহরটা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কেন পুতিন এটা তাদের বলে দাবি করছে, শুনে আসা যাক। এবার আসি মূল প্রশ্নে। পুতিন বলছেন পোকরভক্স তাদের নিয়ন্ত্রণে রয়েছে, এটা তিনি বারবার বলে আসছেন। কিছুদিন আগে রাশিয়ান সৈন্যরা সেখানে নিজেদের পতাকা উড়িয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করেছে। এনে গণমাধ্যম, বিশ্বের যত গণমাধ্যম আছে সেখানেও নিউজ এসেছে, ভিডিওগুলা বিভিন্ন চ্যানেলে তখন দেখানো হয়েছে। কিন্তু মাঠের চিত্র সম্পূর্ণ আলাদা বলে আরেকটি রিপোর্ট সবাইকে চমকে দিয়েছে। কিছু গণমাধ্যম কর্মী সরাসরি সেখানে গিয়েছিলেন, আর দেখুন কি দেখেছেন তারা তাদের দৃষ্টি দিয়ে। শহরের উত্তর অংশে এখনো উঠছে ইউক্রেনের নীল হলুদ পতাকা, এটা সেই গণমাধ্যম কর্মী বা সাংবাদিকরা বলছেন। ড্রোন ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ইউক্রেনের সেনারা সেখানে অবস্থান নিয়ে আছেন, ঘাঁটি করে আছেন। স্কালা অ্যাসল্ট রেজিমেন্টের কমান্ডার ইউরি বলছেন তারা তাদের ভূমি এভাবে ছেড়ে দেবে না। যদি তারা প্রতিরোধ না দেখায় বিশ্ব তাদের প্রতি আস্থা হারাবে। এটা হচ্ছে ইউক্রেনের যে কমান্ডার আছে তাদের কথাবার্তা। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটা দাঁড়ালো যে পুতিনের দাবি পুরোপুরি সত্য নয়। এই পোকরভক্সের বেশিরভাগ জায়গা রাশিয়ার দখলে, কিন্তু এখনো কিছু কিছু পকেট এরিয়া যেখানে বলা হয় নির্দিষ্ট কিছু জায়গা এখনো কিন্তু ইউক্রেন রয়ে গেছে। এটা হচ্ছে সাংবাদিকের দাবি। এখন আসে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ খবর। এবার দেখি আসলে কিভাবে চলছে এই যুদ্ধ। 25 বছর বয়সী ব্যাটালিয়ন কমান্ডার সাশা, ছদ্মনাম বললাম, একটি মানচিত্রে প্লাস্টিকের খেলনা সৈন্য বসিয়ে দেখিয়েছেন কোথায় ইউক্রেন, কোথায় রাশিয়া। এভাবে তিনি বোঝাতে যাচ্ছেন। রুশ সেনারা ছদ্মবেশে 2 থেকে 4 জনের ছোট ছোট দলে আড়াল আবডালে এগিয়ে আসার চেষ্টা করছে। র্যাবিট নামে পরিচিত এক ইউক্রেনের সেনা বলছেন তারা তাদের অনেককে শেষ করে ফেলেছে, কিন্তু এটাই যথেষ্ট নয় প্রমাণ করার জন্য। কেন যথেষ্ট নয়? কারণ রাশিয়ার লোকবল অনেক বেশি। একজন মরলে আরেকজন তার জায়গা নিচ্ছে, একজন গেলে 10 জন সে জায়গা নিচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো ঘোষ্ট নামের আরেক সৈন্য বলছেন পরিস্থিতি চাপের হলেও এখনো নিয়ন্ত্রণে আছে। তার মানে তিনি স্বীকার করেছেন ইউক্রেনের এই সেনাটা যে তারা চাপের মধ্যে রয়েছে। এখানে প্রচুর অনেক বড় প্রোপাগান্ডা চলছে। ভিডিওতে থাকুন, সম্পূর্ণ দেখুন, এটা নিয়েও আমি কথা বলছি। তিনি পুতিনের দাবিকে সরাসরি মিথ্যা প্রচার যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন সেই সৈন্যটা। ড্রোন কেন তুরুপের তাস? এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো ড্রোন। কল্পনা করুন আকাশে 24 ঘন্টা থার্মাল ক্যামেরা সহ ড্রোন ঘুরেই যাচ্ছে। রাতেও আপনাকে খুঁজে বের করতে পারবে এই অস্ত্রটি। খোতাবিজ ছদ্মনামের এক ইউক্রেনের সেনা বলছেন তাদের জন্য কুয়াশার বৃষ্টি ভালোই আবহাওয়া, কিন্তু এটা রাশিয়ার জন্যও ভালো। কারণ রাশিয়ার আছে একটা ভয়ঙ্কর বাহিনী, সেটার নাম হচ্ছে ম্যাড ম্যাক্স। ছোট ছোট দল, হুন্ডা, ভাঙা গাড়ি নিয়ে তারা খণ্ড খণ্ডভাবে কিন্তু এসব জায়গায় যায়। তার মানে বুঝতেই পারছেন যে দাবি পাল্টা দাবির মধ্যে কতটুকু ফারাক। কারণ এমন আবহাওয়ায় ড্রোন উড়ানো কঠিন,
তাদের ভাষায়, ইউক্রেনের ভাষায়। শুনতে অবাক লাগছে তাই না? যেখানে আমরা রোদুজ্জ্বল দিন পছন্দ করি সেখানে তারা চায় ঝড় বৃষ্টি। এই হলো আধুনিক যুদ্ধের ভয়াবহতা। কিন্তু ভুলে গেলে চলবে না, অত্যাধুনিক ড্রোনও রয়েছে রাশিয়ার, যেগুলা এই কুয়াশা ভেদ করে না তাদের নির্দিষ্ট টার্গেটে আঘাত হানতে সক্ষম। তথ্যযুদ্ধটা আসলো কোথা থেকে একটু শুনে আসা যাক। এবার আসি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই দাবি পাল্টা দাবি রাজনীতিতে আসলে কি হচ্ছে, সিনারিওটা কি? রাশিয়া কেন বলছে তারা পোকার বক্স পুরোটা দখল করে নিয়েছে? উত্তরটা একেবারেই সহজ, ক্রিস্টাল ক্লিয়ারের মতো। মনোবল ভাগার জন্য। কাদের? ইউক্রেনদের। যদি বিশ্ব মনে করে পোকার বক্স পড়ে গেছে তাহলে ইউক্রেনের প্রতি সমর্থন আরও কমে যাবে। এমনিতে কমে যাচ্ছে। ন্যাটো নিয়ে দ্বন্দ্ব চরম পর্যায়ে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা নীতি প্রকাশ করা হয়েছে সেখানেও ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলোর সাথে আমেরিকার দূরত্ব বেড়ে যাচ্ছে। আমেরিকা বলছে সে আর ন্যাটোকে লিড করবে না। ইউরোপিয়ানদের উচিত ন্যাটোকে লিড দেওয়া এবং ইউক্রেনের পাশে আরও বেশি বেশি করে দাঁড়ানো, বাজেট বাড়ানো। এমনিতে বিপদে রয়েছে ন্যাটো। অন্যদিকে ইউক্রেন কেন এত জোরালোভাবে প্রতিবাদ করছে? কারণ তারা জানে এটা শুধু একটি শহর নয়, এটা একটা সিম্বল, প্রতীক। পোকার বক্স যদি পড়ে যায় তাহলে পুরো পূর্বাঞ্চলে প্রতিরক্ষা দুর্বল হয়ে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন, যুদ্ধের ময়দানে যা ঘটছে তা এক জিনিস, আর মিডিয়ায় যা দেখানো হচ্ছে সেটা আরেক জিনিস। আবার সোশ্যাল মিডিয়ায় যা প্রচার করা হচ্ছে সেটা আরও ভয়ঙ্কর, সেটা আরও জিনিস। আন্তর্জাতিক কি মাত্রা যোগ হচ্ছে? এখন শুনুন একটা চমকপ্রদ তথ্য। পোকার বক্সে লড়ছে শুধু ইউক্রেনীয় সেনারা নয়, সেখানে আছে লাটভিয়ান স্বেচ্ছাসেবীরাও। কেন? যদি ইউক্রেন হেরে যায় তাহলে পরের লক্ষ্য হবে তাদের দেশ, মানে লাটভিয়া। এই একটা কথাতেই পুরো যুদ্ধের বৈশ্বিক মাত্রা যোগ হয়ে যায় এবং বোঝা যায় কি হচ্ছে। পূর্ব ইউরোপের দেশগুলো জানে ইউক্রেন যদি পড়ে যায় তাহলে রাশিয়া আরও পশ্চিমে এগিয়ে আসবে। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া সবাই ঝুঁকিতে পড়বে। তাই এটা শুধু পোকার বক্সের যুদ্ধ নয়, এটা ইউরোপের নিরাপত্তার যুদ্ধ বলেও তারা মনে করছে। এবার আসি সবচেয়ে কঠিন প্রশ্নে, ভবিষ্যৎ কি? সত্যি বলতে পরিস্থিতি জটিল। ইউক্রেন এখনও শহরের উত্তরাংশ ধরে রেখেছে, কিন্তু চাপ ক্রমাগত বাড়ছে। রাশিয়ার লোকবল বেশি কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণও বিশাল। ইউক্রেনের মনোবল শক্তিশালী কিন্তু সম্পদ একেবারে সীমিত। এখন দেখার বিষয় শীতকালে কি হয়, কারণ গতকালের পর্বে আপনারা দেখেছেন যে জেনারেল উইন্টার ইজ অ্যাক্টিভ। ঠান্ডা আবহাওয়া সাধারণত যুদ্ধের গতি কমে যায়, কিন্তু যা নিশ্চিত তা হলো পোকার বক্সের লড়াই এখনো শেষ হয়নি, আর পুতিনের জয়ের দাবি আরেকটু পরে করতে হবে। আর আমি যে জেনারেল উইন্টারের কথা বললাম এটার সাথে এখানে মিল পাবেন, তাই সেই এপিসোডটা দেখার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। তাহলে শেষ পর্যন্ত আসল সত্য কি দাঁড়াচ্ছে? সত্যি হলো পোকার বক্স সম্পূর্ণভাবে না রাশিয়ার দখলে না ইউক্রেনের নিরাপদ নিয়ন্ত্রণে। শর্টে এখন একটা ধূসর এলাকা, মানে গ্রে জোন। কেউ নিয়ন্ত্রণ করছে আবার কেউ নিয়ন্ত্রণ করতেছে না, মানে এটা সবসময় মোবিলাইজড আছে, মানে এক পক্ষ নিচ্ছে এক পক্ষ ছাড়াচ্ছে, এই ঘটনাগুলো সেখানে ঘটছে। যেখানে প্রতিটি ভবন, মানে ওই গ্রে জোনে প্রতিটি ভবন প্রতিটি রাস্তা নিয়ে লড়াই চলছে, যে কথাটা আমি এইমাত্র বললাম। রাশিয়া বলছে তারা জিতেছে নিজেদের জনগণকে খুশি করতে এবং ইউক্রেনের মনোবল ভাঙতে। এটা পশ্চিমাদের কথা, আসল ঘটনা তো আমি আপনাদের জানিয়ে দিলাম। আর এদিকে ইউক্রেন বলছে তারা এখনও লড়ছে আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে এবং নিজেদের মনোবল উঁচু রাখতে। আর মাঠের বাস্তবতা সেটা দুয়ের মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে আছে একলা, যার নাম হচ্ছে ট্রুথ, সত্যি। দেখুন, আধুনিক যুদ্ধে মিলিটারি ভিক্টর আর প্রোপাগান্ডা ভিক্টরি দুটোই আলাদা জিনিস। পুতিন হয়তো টিভিতে বলছেন তারা জিতেছে, কিন্তু মাঠে এখনও ইউক্রেনের পতাকা উঠছে, এটাও বাস্তবতা, মেনে নিতে হবে। ইউক্রেনের সেনারা এখনও লড়ছে কুয়াশা বৃষ্টিতে, ড্রোনের আতঙ্কে, কিন্তু কোথায়? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে না মাঠে? এটাও আপনাদের ভেবে দেখা উচিত। বন্ধুরা, এখানে অনেক ধরনের খেলা হচ্ছে। যখন যুদ্ধ হয়, সেটা হোক না 1941 সালে ওয়ার্ল্ড ওয়ার বা আধুনিক, তখন তো এত মিডিয়া ছিল না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, ওখানে আরেক ধরনের যুদ্ধ হয়। কে জিতছে না জিতছে এগুলো নিয়ে প্রতিনিয়ত বেটিংও চলে। মানে আজব কাণ্ড, যুদ্ধ হচ্ছে মাঠে, খেলা হচ্ছে অন্য জায়গায়। কিন্তু এটা কতটা সত্য সেটা নিয়েও সন্দেহ আছে, দখল এবং বেদখলের বিষয়টি। তাই পরের বার যখন কোনো নেতা দাবি করবেন তারাই জিতছে, তখন মনে করবেন সত্য হয়তো
আরও জটিল। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাদের কি মনে হয় বন্ধু, পোকর বক্সের ভবিষ্যৎ কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এই ধরনের জিওপলিটিক্যাল বিশ্লেষণ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পুরো ভিডিওটি দেখে লাইক করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলে যাবেন না। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।